সিগারেট খেয়েছেন? বাহ, এই চমৎকার গুণ সম্পর্কে আমি অবগত ছিলাম না। রাগ করলে বছর 2টা খাই। এই আজ একটা খেয়েছি, আর একটা 6 মাস পরে খাবো। আলো ঠান্ডা গলায় বলে। না, রাগ করবো কেন? আমার তো এত খুশি লাগছে, এত খুশি লাগছে যে খুশিতে ইচ্ছে করছে আপনাকে ঘর থেকে বের করে দিই। সামিন মৃদু হেসে বলে। মাথার চুল টেনে দাও। মামাবাড়ির আবদারগুলো করতে বেশ পারেন মেয়র সাহেব। আবদার নয়, স্ত্রী হবার 11তম শর্ত। নাও চুল টেনে দাও। 32 বছর হয়ে গিয়েছে আমার। আর 2 বছর পরেই টাকলা হতে শুরু করব। তখন স্বামীর চুল টেনে দেওয়ার জন্য মেঝেতে শুয়ে গড়াগড়ি করে কাঁদলেও চুল পাবে না। এখন মন ভরে টেনে রাখো বউ। কমলা রঙের শাড়িটার দিকে তাকিয়ে থেকেই আলো মুচকে এসে শাড়িটা হাতে তুলে নেয়। লোকটা একটা আস্ত পাগল। আলমারি ভর্তি শাড়ির প্রায় অর্ধেক শাড়ি কমলা রঙের। কি পেয়েছে এই রঙটাতে সে? আর কোনো রঙে বুঝি আলোকে মানায় না? আঁচল গায়ে জড়িয়ে নিয়ে মাথায় তোয়ালে পেঁচিয়ে বাথরুম থেকে বের হয়। সামিন বিছানায় আধা শোয়া হয়ে ল্যাপটপে কিছু টাইপ করছিল। আলো সামিনের দৃষ্টি আকর্ষণ করতে মৃদু আওয়াজ করে গলা খাকারি দেয়। সামিনের কোনো হেলদোল নেই, সে একমনে ল্যাপটপে কিছু একটা দেখছে। আলো মাথা থেকে তোয়ালে খুলে ফেলে বলে, শুনছেন আমাকে কেমন লাগছে? সামিন আলোর দিকে না তাকিয়ে ল্যাপটপে টাইপ করতে করতে অন্যমনস্ক ভঙ্গিতে বলে। হুম, সুন্দর লাগছে। আরে দেখে বলুন না। ব্যস্ত আলো, পরে দেখব। আলো মাথা ঘুরিয়ে সামিনের দিকে তাকায়, তারপর কণ্ঠে একরাশ অভিমান মিশিয়ে বলে ওঠে। এমনটা তো আমি শুরুতেই আন্দাজ করেছিলাম। বাংলাদেশের ছেলেদের এটা একটা নীতি, শখের নারী পটে গেলে তখন আর পাত্তা দিতে ইচ্ছে করে না। সামিন কিছুক্ষণ কিবোর্ডে টাইপ করে আলোর দিকে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে। যাও, আমি পাত্তা দেয়া শুরু করলেই তো বলে দেবে ছাড়ুন ছাড়ুন, তরকারি পুড়ে যাচ্ছে। ইহান আসছে। জাপানে টর্নেডো হচ্ছে। পৃথিবী উল্টে যাচ্ছে। এখন ড্রামা না করে যাও। আমি সত্যিই ব্যস্ত আছি। আলো শীতল চোখে সামিনের দিকে তাকিয়ে থাকে। সামিন আলোর দিকে না তাকিয়ে বলতে থাকে। স্ত্রী হবার 12তম শর্ত হচ্ছে স্বামী ব্যস্ত থাকলে তার জন্য চমৎকার এক কাপ কফি বানিয়ে নিয়ে এসে তাকে দেওয়া, তার পাশে বসে তার কাঁধে মাথা রাখা, এবং অবশ্যই মুখে তালা লাগিয়ে রাখা, যাতে স্বামীর কাজে কোনো অসুবিধা না হয়। আলো বিরস মুখে রান্নাঘরে ঢুকে কফির জন্য পানি গরম করতে থাকে। সিতারা অবাক হয়ে বলে। কি হয়েছে ভাবি? মুখ শুকনো কেন আপনার? কিছু হয়েছে? বলো তো সীতারা, পৃথিবীতে সব থেকে পোল্টিবাজ প্রাণী কোনটা? মানে দ্রুত রং বদলায় কারা? সিতারা বলে। গিরগিটি ভাবি। হয়নি। সিতারা কিছুক্ষণ চিন্তা করে বলে। তবে কি বাংলাদেশের নেতা খাতারা? হয়নি, তাদের থেকেও পোল্টিবাজ। বুঝতে পারছি না ভাবি, আপনি বলেন। সেই প্রাণীর নাম হলো স্বামী। এরা প্রথম প্রথম একরকম থাকে, পরে রূপ বদলে ফেলে। সিতারা মাথা ঝাঁকিয়ে আলোকে সমর্থন করে বলে। ঠিক বলেছেন ভাবি, এরা মিনিটে মিনিটে পল্টি নেয়। ঘরভর্তি মানুষের সামনেই বউকে ধমক দিয়ে বীরপুরুষ সাজে, আর রাত 12টার পর এসে বউয়ের হাত পা ধরে মাপ চায়। আমিও ভুক্তভোগী ভাবি। আলো শুকনো মুখে বলে। আমারও সেদিন আসতে চলেছে সম্ভবত। অফিস ঘরটা বেশ পছন্দ হয়েছে আলোর। সামিন সম্ভবত তার জন্য এতটা শৌখিনভাবে সাজিয়েছে ঘরটাকে, নয়তো লোকটা তো পুরো অগোছালো একটা লোক। সপ্তাহে 3 দিন তাকে এজেন্সির এই অফিসে বসতে হয়। রবি, মঙ্গল ও বৃহস্পতিবারে 3 দিন হচ্ছে তার অফিস টাইম। আলো প্রথমে বেশ অবাক হয়েছিল, সন্ধ্যা 6টা থেকে 8টা কোনো অফিস টাইম নাকি। পরে জেনেছে সামিন তার জন্য এমন একটা নিয়ম করে রেখেছে যাতে সে ইউনিভার্সিটিতে যেতে পারে এবং অফিসেও থাকতে পারে। বড় কথা হচ্ছে সামিন নিয়মিত আলোকে এজেন্সি থেকে নিয়ে যায়। আপাতত 4জন ছাত্রছাত্রীকে মেডিকেলের অ্যাডমিশন যুদ্ধে অংশ নিতে কোচিং করার যাবতীয় খরচ দেওয়া হয়েছে। সবাই এই চাষা ভুষা পরিবারে ঠিকমতো খেতে পারে না এবং এটা সম্পূর্ণ সামিন দিয়েছে। তাদের ফান্ডে এখনও দানের অর্থ জমা হতে শুরু করেনি। ঘড়ির দিকে তাকিয়ে আলো উঠে দাঁড়ায়। প্রায় রাত 8টা বেজে গিয়েছে। সামিনের এখনো আসার নাম নেই, হয়তো কোনো কাজে আটকে গিয়েছে। সামিনের পার্টি অফিস থেকে এজেন্সির দূরত্ব পায়ে হেঁটে 10 মিনিট। আবাসিক এলাকা, তাই জায়গাটা একটু নির্জন। অফিসের সহকারী মেয়েটাকে বিদায় দিয়ে আলো দারোয়ান চাচাকে বলে তালা লাগিয়ে দেয় অফিস ঘরটিতে। সিদ্ধান্ত নিয়েছে আজ সে গিয়ে সামিনকে চমকে দেবে পার্টি অফিসে। ছাতা হাতে নেমে পড়ে আলো। বাইরে ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, লোকজন নেই কোনো রাস্তায়। দূরে একটা মাইক্রো গাড়ি দাঁড়িয়ে আছে, আর মাঝে মাঝে 2-1টা ট্রাক চলে যাচ্ছে। আলো এদিক ওদিক
তাকিয়ে সামনে 2 পা বাড়াতে হঠাৎ মৃদু গোঙানির আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছে কারো মুখ চেপে ধরা হয়েছে। হঠাৎ আলোর ভেতরটা কেমন কেঁপে ওঠে। ঘাড় ঘুরিয়ে আশেপাশে ভালো করে দেখতে থাকে সে। কোথাও কিছু নেই, একটা মাইক্রো গাড়ি ছাড়া। হঠাৎ একটা যাত্রীবাহী অটোরিকশা চলে গেল আলোর সামনে দিয়ে। আলো ব্যাপারটাকে পাত্তা না দিয়ে ঘুরে আবারও সামনে পা বাড়ায়। আবারও সেই গোঙানির আওয়াজ শুনতে পায় সে। থেমে যায় আলো। মাথা ঘুরিয়ে তাকাতেই দেখে কোথা থেকে একজন লোক ছুটে এসে দূরে দাঁড়িয়ে থাকা মাইক্রো গাড়িতে উঠে পড়ে। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোতে এক পলকের জন্য আলো লোকটার মুখটা দেখতে পেল। কিছু একটা অনুমান করার আগেই গাড়িটা সাই সাই করে আলোর সামনে দিয়ে চলে যায়। তখনই কোনো মেয়েলি কণ্ঠের কান্নার আওয়াজ শুনতে পায় সে। আলো হতভম্ব হয়ে তাকায় সেদিকে। মাথা কাজ করছে না তার। ফোন বের করে গাড়ির নাম্বার প্লেটের ছবি তুলে এদিক ওদিক তাকিয়ে লোকজন ডাকতে থাকে আলো। খুব কাছে কুরিয়ার সার্ভিসের একটা অফিস, সেখান থেকে দারোয়ান সহ বেশ কিছু কর্মচারী ছুটে আসে। আলো কাউকে পুরো ব্যাপারটা বিশ্বাস করাতে সক্ষম হয় না। হাল ছেড়ে দিয়ে অটোতে উঠে সামিনের পার্টি অফিসে চলে যায়। সামিনিয়ার স্যারের পার্টি অফিসে সালিশি বৈঠক বসেছে আজ। দুটো ছাত্র দলের মধ্যে সংঘর্ষ নিয়ে সালিশ বিচারের বৈঠক। আলো গেট থেকে দ্রুত পায়ে বৈঠকখানায় হয়ে সোজা সামিনের মুখোমুখি দাঁড়ায়। সামিন সালিশ রেখে উঠে দাঁড়িয়ে আলোকে নিয়ে নিজের ঘরটাতে আসে। ধমকের সুরে বলে, সাহস ভালোই তোমার। বলেছি না আমি না যাওয়া পর্যন্ত বের হবে না একদম। এত তাড়া ছিল ফোন দিতে, গাড়ি পাঠিয়ে দিতাম। আমি ফোন দিয়েছি, আপনি ধরছিলেন না। সামিনের মনে পড়ে যায় সে সালিশের জন্য ফোনটা সাইলেন্ট করে রেখেছিল। তারপর বলে ওঠে, তো ইসমামকে ফোন দিতে, ও এসে নিয়ে যেত। আলো সামিনের কথা জবাব না দিয়ে বলে ওঠে, বাদ দিন, আমার কথা এখন মন দিয়ে শুনুন। আমার সাথে একটু থানায় যাবেন, চলুন। থানায় কেন? আলো সব ঘটনা খুলে বলে সামিনকে। সব শুনে সামিন পাত্তা দেয় না। প্রথমে মজার ছলে বলে, হয়তো কোনো অদৃত আলোকে কোনো সামিনিয়া স্যার তুলে নিয়ে গেছে। আলো রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে সামিনের দিকে। চেঁচিয়ে উঠে বলে, আমি মজা করছি না, এই দেখুন গাড়ির নাম্বার প্লেট। সামিন আলোর ফোনে ছবিটার দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ পর বলে ওঠে, এটা তো জাবিরের গাড়িটা, ও এই গাড়িটা ব্যবহার করে। আলো চাপা স্বরে চেঁচিয়ে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, ওই লোকটার মুখ আমি দেখেছি। ওই লোকটা জাবির ছিল, জাবিরই ছিল। সামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, চলুন মেয়র সাহেব, আমার মনটা কেমন কু গাইছে। আমি স্পষ্ট শুনেছি সেই নারী কণ্ঠের আর্তনাদ। কিডন্যাপিং এর কেস মনে হচ্ছে। আলো সমীর দত্তের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলে, জি জি, আমি স্পষ্ট শুনেছি একটা মেয়ের চাপা আর্তনাদ। সমীর সামিনের দিকে তাকায়। সামিন বলে, গাড়িটা জাবিরের। সমীর দত্ত চিন্তায় পড়ে যায়। কপাল কুঁচকে বলে, কিডন্যাপিং এর কেস মনে হচ্ছে, কিন্তু আমাদের কাছে না কোনো মিসিং ডায়েরি এসেছে, না কোনো অভিযোগ। এভাবে আন্দাজের বসে কাউকে গিয়ে জিজ্ঞাসাবাদ করা, তাও আবার কবির আলমের ভাগ্নে, তোরা মানহানের মামলা খেয়ে যাবি। সামিন মাথা নেড়ে বলে, বুঝতে পেরেছি ব্যাপারটা। আমি শুধু তোকে ব্যাপারটা ইনফর্ম করতে এসেছি। সমীর দত্ত মাথা ঝাঁকিয়ে জবাব দেয়, বেশ করেছিস, বিষয়টা মাথায় থাকলো। তেমন কিছু টের পেলে আমি অবশ্যই অ্যাকশন নেব। থানা থেকে রাত 9:30টায় বের হয় সামিন এবং আলো। আলো মাথায় শাড়ির আঁচল তুলেছে। গাড়ির কাছে এসে সামিন আলোর দিকে ঘুরে দাঁড়িয়ে কটমট দৃষ্টি দেয় আলোর দিকে। আলো ঘাবড়ে যাওয়া মুখ করে বলে, কি হয়েছে? আমি আবার কি করলাম? এখন আমাকে চোখ রাঙাচ্ছেন কেন? আর যদি কখনো আমি দেখি বেশি পাকনামি করে আমাকে না বলে অফিস থেকে বেরিয়ে যেতে, তাহলে খুব খারাপ হয়ে যাবে। আমি খুব রেগে গিয়েছি তোমার উপর আলো। আমি ছাড়া অফিস থেকে এক পাও বাইরে দেওয়া যাবে না, এমনটা কথা ছিল না? সব সময় একটু বেশি বুঝতেই হবে। আমি তো আপনার দেরি হচ্ছিল দেখে। সামিন প্রচন্ড রেগে গাড়িতে উঠে বসে। আলো চুপচাপ পাশে বসে সামিনের দিকে তাকায়। মানুষটা অস্বাভাবিক রেগে গিয়েছে। এখন কিভাবে রাগ ভাঙাবে তার? বাড়িতে এসেও প্রচন্ড গম্ভীর হয়ে থেকেছে সামিন। খাবার টেবিলে চুপচাপ খেয়ে উঠে গিয়েছে। আলোর এবার খুবই বিরক্ত লাগছে। সামান্য অপরাধের এমন শাস্তি হতে পারে না। বিছানায় বসে কিছু কাগজপত্র দেখছিল সামিন। আলো সামিনের রাগ ভাঙানোর জন্য এসে তার পাশে বসে কাঁধে মাথা রাখে। সামিন কোনো কথা বলে না। আলো নরম গলায় বলে, সরি, আর করবো না এমন পাকনামি। সরি বলার কিছু নেই। কাল থেকে এজেন্সিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যা টাকা লাগবে আমাকে বলবে, ওই টাকা দিয়ে ইচ্ছা মতো ভাইদের এটা সেটা কিনে দেবে। আলো সামিনের দিকে তাকায়। সামিনের গালে হাত রেখে মুখটা আলোর দিকে ঘুরিয়ে বলে, আচ্ছা, সে দেখা যাবে। আগে আপনি মুড ঠিক করেন প্লিজ। এভাবে দেখতে ভালো লাগছে না আপনাকে। সামিন আলোর দিকে তাকায় ঠিকই, কিন্তু মুখটা এখনো গম্ভীর করে রেখেছে। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে নিচু স্বরে বলে, রাগ কিভাবে কমবে? কি করতে হবে? সামিন চুপচাপ
তাকিয়ে থাকে আলোর দিকে। আলো মাথা নিচু করে বলতে থাকে, বলুন কি করতে হবে? কমলা রঙের একটা শাড়ি পরে আসলে রাগ কমবে? আমিন কয়েক মুহূর্ত চুপ করে আলোর দিকে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে। কমবে। শান্তিনীরের পরিবেশটা থমথমে হয়েছে। একটা বড়সড় ঝড় চলে গেলে প্রকৃতি যেমন নিস্তব্ধ হয়ে যায়, ঠিক তেমনি হয়ে আছে পরিবেশ। ঘটনার সূত্রপাত ঘটেছে দোতলা লিভিং রুমে। ইসমাম নিজের ল্যাপটপে প্রজেক্ট নিয়ে কাজ করছিল। সামিন এসে তাকে জানায় আজ বিকেলে একজন মেয়ের সাথে দেখা করতে যেতে হবে তাকে। রেস্টুরেন্টে টেবিল বুক করে রেখেছে সে। ইসমাম কিছু না বলে উঠে যেতে নিচ্ছিল, তখনই সামিনের রাগের মাথা এটা ওটা ভাঙচুর শুরু করে দেয়। ভাইয়ের প্রতি পাল্টা রাগ দেখাতে না পেরে ঘরে ঢুকে নিজেও জিনিসপত্র ভাঙতে শুরু করে ইসমাম। সামিন চেঁচিয়ে যাচ্ছে, তোর সমস্যা কোথায় আমি দেখেই ছাড়বো। আজকে তুই যাবি রেস্টুরেন্টে, যাবি। দুই ভাই তাদের নিজেদের ঘরে বসে মেজাজ দেখাচ্ছে। আলো এবং বাকিরা দোতলা লিভিং রুমে দাঁড়িয়ে আছে অপ্রয়োজনীয় রেফারি হয়ে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আলো দরজা ঠেলে ভেতরে ঢুকে সামিন শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, বলে দিও তোমার দেবরকে বিকাল 4টায় দেখা করতে হবে। মেয়ের সাথে মেয়ের বড় ভাই আর ভাবি থাকবে, আর ইসমামের সাথে তুমি আর ঈশিতা যাবে। আমি কিছুক্ষণ পরে জয়েন করব সময় বের করে। আমি ওনাদের ফোন করে ফাইনাল করে দিচ্ছি। আলো আমতা আমতা করে বলে, এভাবে ওর পারমিশন ছাড়াই ফাইনাল করে দেবেন? ও যদি না যায় তাহলে তো আপনার সম্মান নষ্ট হবে। যাবে, ওর ঘাড় যাবে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, বলছিলাম আমি একটু বলে দেখবো। সামিন ওয়ালেট আর ফোন হাতে তুলে নিয়ে আলোর গালে হাত বুলিয়ে যেতে যেতে বলে, দেখতে পারো, তবে ওকে বলে দিও যেতে কিন্তু হবেই। আপাতত কোনো ভাঙচুরে শব্দ শোনা যাচ্ছে না। আলো পা টিপে টিপে ইসমামের ঘরের দিকে অগ্রসর হয়। দরজা ভেজিয়ে রাখা হাত দিয়ে ঠেলে সরিয়ে ভেতরে ঢুকে দরজা চাপিয়ে দেয় সে। ইসমাম কপালে একটা হাত রেখে ইজি চেয়ারে আধা শোয়া হয়েছিল। কারো অস্তিত্ব টের পেয়ে ঘুরে তাকাতে আলোকে দেখে উঠে দাঁড়িয়ে যায়। আলো ইসমামের দিকে তাকিয়ে আছে। ইসমাম চেঁচিয়ে ওঠে, স্বামীর হয়ে ওকালতি করতে এসেছো? যাও এখান থেকে। আলো চলে যায় না, একটা চেয়ার টেনে বসে পড়ে। ইসমামের দিকে তাকিয়ে থাকে। ইসমাম রাগী গলায় বলতে থাকে, শোনোনি আমার সিদ্ধান্ত? যাও, তোমার স্বামীকে গিয়ে বলে দাও। কেন করছো এমন? আলো ঠান্ডা গলায় জানতে চায়। ইসমাম কণ্ঠে বিরক্তি নিয়ে বলে, বিয়ে করতে আগ্রহী নই, কতবার বলবো? তোমার ভাইয়া তোমার ভালো চাই ইসমাম। ভাইয়া ভালো চাই, তুমিও ভালো চাও, ইস্যু ভালো চাই, মেজো ভাইয়া ভালো চাই, মেজো ভাবি ভালো চাই, তোমরা সবাই ভালো চাও, শুধু আমি আমার ভালো চাই না, তাই তো? এটাই বলতে চাইছো? সেরকমই মনে হচ্ছে, নয়তো বিয়েতে আপত্তি করার কোনো কারণ দেখছি না। ইসমাম আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, একটা মেয়েকে চিনি না জানি না, হুট করে তাকে বিয়ে করে নেব? এটা 2023, অদ্রিতা। সরি ভাবি। আলো কয়েক মুহূর্ত চুপ থেকে বলে, তো চিনবে জানবে, এজন্যই তো দেখা করতে বলা হচ্ছে। আগে কথা বলে দেখবে, তারপর ভালো না লাগলে জানিয়ে দেবে, অন্য মেয়ে দেখা হবে। পারবো না, আমার ইন্টারেস্ট নেই। পারবে, তোমার ভাইয়ার জন্য পারতে হবে। ভাইয়ার জন্য? ভাইয়ার খুশির জন্য আমি মনের বিরুদ্ধে একটা কাজ করব? কেন? ভাইয়ার খুশির জন্য এর আগে তো অনেক কিছুই করেছো, তাহলে এখন এত নাটক করছো কেন? কথাটা বলে আলো থামে, তারপর বলে ওঠে, মেয়ের ফ্যামিলিকে আজ দেখা করার কথা জানিয়ে দিয়েছে তোমার ভাইয়া। বিকেলে তৈরি থেকো, আমি আর ঈশিতা যাব তোমার সাথে। যা মন চাই করো। কথাটা বলে ইসমাম হনহন করে ঘর থেকে বেরিয়ে লাইব্রেরির দিকে যায়। পরি ছুটে আসছিল এবং কাকতালীয় ভাবে ইসমামের সাথে ধাক্কা খেয়ে যায়। চোখ তুলে ইসমামকে দেখে একটা ঢোক গিলে নেয় পরি। তার কপাল এতটা খারাপ কেন? ইসমাম প্রচন্ড রেগে বলে ওঠে, চোখ দুটো নিজে ঠিকভাবে কাজে লাগাতে পারো না? ওই দুটো দান করে দিলেই তো পারো কোনো অন্ধকে। কি হচ্ছে কি ইসমাম? পেছন থেকে ঈশিতা ধমকে ওঠে। আলো এসে সেখানে দাঁড়ায়। ইসমাম কাউকে পাত্তা না দিয়ে চুপচাপ চলে যায় সেখান থেকে। পরি দাঁড়িয়ে থাকে বোকার মতো। আলো এসে বলে, ছুটছিলে কেন? সব সময় এত ছোটাছুটি করো কেন? আমি ছাদে ছিলাম, বাবা তার কটেজ থেকে ডাকছিল, ছুটে আসতে গিয়ে ধাক্কা লাগলো। বুঝতে পারিনি রামগরুর ছানা বাড়িতে আছে, নয়তো ভুলেও দোতলায় উঠতাম না ভাবি। মুখ কাচুমাচু করে বলে পরি। আলো মেয়েটিকে দেখে অতিমাত্রায় সুন্দরী একটা মেয়ে। এমন সুন্দরী মেয়ে সেই শহরে খুবই কম দেখেছে। পুরো কাশ্মীরের মেয়েদের মতো গায়ের রং, সব দিক থেকে পারফেক্ট, শুধু একটু সরল প্রকৃতির আর ভীতু প্রকৃতির। আচ্ছা, একে ইসমামের পাশে কেমন লাগবে? কথাটা ভেবে আলো নিজেই নিজেকে শুধরে নেয়। তার মনে হওয়াতে কি যায় আসে? ইসমামের ভাইরা আছে ইসমামের জন্য, তার একবারই এসব ভাবার দরকার কি? ওয়েটার এসে অর্ডার নিয়ে চলে যায়। আলো তার মুখোমুখি বসে থাকা মেয়েটিকে দেখতে থাকে। ইসমাম মাথা নিচু করে চুপচাপ বসে আছে।
মেয়ের ভাই আর ভাবি নিজেদের মধ্যে কথা বলছে। ঈশিতা আলাপচারিতা সহজ করার জন্য মেয়েটিকে বলে ওঠে। তোমার সাবজেক্ট কি ফিহা? ফিহা বলে মেয়েটি মাথা তুলে তাকায় না, মাথা নিচু করে অস্ফুট স্বরে জবাব দেয়। ইকোনমিক্স। ইকোনমিক্স? আমিও তো ইকোনমিক্সের ছাত্রী। আলো মেয়েটার থেকে চোখ সরিয়ে ইসমামের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে। কিছু জিজ্ঞেস করো। ইসমাম চোখ তুলে আলোর দিকে তাকায়, কোনো জবাব না দিয়ে আবারও মাথা নিচু করে বসে থাকে। দীর্ঘ সময় ধরে মেয়ের ভাই আর ভাবির সাথে আলো এবং ঈশিতা গল্প করতে থাকে। না ইসমাম মেয়েটিকে দেখছে, না মেয়েটি ইসমামকে দেখছে। এমন সময় সামিন চলে এসে তাদের সাথে জয়েন করে। মেয়ের ভাই ভাবির সাথে আড্ডা দিচ্ছে সে। রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিয়ে সামিন ফিহার ভাই সুমনের দিকে তাকিয়ে বলে। আমার মনে হচ্ছে ওদের দুজনের নাম্বার এক্সচেঞ্জ করা উচিত। হ্যাঁ অবশ্যই। সুমন মাথা নাড়িয়ে সায় দেয়। দুজনের নাম্বার এক্সচেঞ্জ করা হয়ে গেলে ফিহাকে নিয়ে তার ভাই ভাবি উঠে চলে যায় সামিনদের থেকে বিদায় নিয়ে। কিছুক্ষণ পরে সামিনরাও উঠে পড়ে। গাড়িতে সবাই প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকে। নীরবতা ভেঙে ঈশিতা আলোকে বলে ওঠে। ছবিতে যতটা মনে হচ্ছিল ততটা সুন্দর না, তাই না বড় ভাবি? তুমি এমন পাশের বাড়ির আন্টিদের মতো কথা বলছো কেন ঈশিতা আপু? শুকনো গলায় আলো বলে ওঠে। ঈশিতা চুপ হয়ে যায়। আলো বলতে থাকে। তেমন হলে তো আমিও সুন্দরী নই। গায়ের রং তোমার ভাইয়ের মতো সুন্দর নয় আমাকে কিভাবে মেনে নিলে? সামিন ড্রাইভ করতে করতে আলোর দিকে তাকায়। ঈশিতা চেঁচিয়ে ওঠে। মেয়েটা না, তোমার বড় ভাবি সুন্দরী, ভাইয়ার থেকেও সুন্দরী। আলো ম্লান হাসে। সামিন ঈশিতা আলো গাড়িতে ফিহা সম্পর্কে টুকটাক আলোচনা করতে থাকে। ইসমাম গাড়ির জানালার বাইরে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে চুপচাপ। তার ভীষণ মাথা ব্যথা করছে। দোতলা লিভিং রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আলো দৃষ্টি বাইরের দিকে দিয়ে রেখেছে। বাগানের ফুল গাছে ফুল ধরেছে, এখান থেকে বেশ লাগছে দেখতে। বাগানের উত্তর পাশের বিশাল আম বাগানে সব 12 মাসি আম গাছ। আমের মুকুল ধরেছে গাছগুলোই। হঠাৎ কোমরে পুরুষালী হাতের উষ্ণতা পেয়ে গোলগাল মায়াবী মুখখানা লজ্জায় লাল হয়ে যায়। আলো পিছনে ফিরে না তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে। কি চাই? কাঁধে থুতনি ঠেকিয়ে সামিন নরম গলায় বলে ওঠে। পাত্তা দিতে চাই বউকে। কিন্তু বউ এখন পাত্তা চাচ্ছে না। সামিন মৃদু হেসে আলোকে পাজাগোলা করে তুলে নেয়। লজ্জা পেয়ে আলো সামিনের শার্ট খামচে ধরে অস্ফুট স্বরে বলে ওঠে। ইহান? ইহান গার্ডেনে পোনা চাচার সাথে বলে খেলছে। ইহান গার্ডেনে পোনা চাচার সাথে বল খেলছে। চুলায় কোনো তরকারি বসিয়ে আসনি। জাপানে টর্নেডো হচ্ছে না, পৃথিবীও উল্টে যাচ্ছে না। আলোকে থামিয়ে দিয়ে বলে সামিন। আলো সামিনের দিকে তাকিয়ে থাকে। সামিন আলোকে নিয়ে ঘুরে নিজের ঘরের দিকে পা বাড়াতেই থমকে যায়। লিভিং রুমে ইসমাম, ইলহাম, ঈশিতা, পরি 4 জন খেলা দেখবে বলে বসেছিল। তারা 4 জন হতভম্ব হয়ে তাকিয়ে আছে সামিনের দিকে। সামিন ভাই বোনদের সামনে থতমত খেয়ে আলোকে কোল থেকে ফেলে দেয়। মেঝেতে পড়ে মৃদু আর্তনাদ করে ওঠে আলো। ইলহাম আর ইসমাম মাথা নিচু করে দুজনে দুদিকে চলে যায়। সামিন এদিক ওদিক তাকিয়ে আলোকে টেনে তোলে। আলো কাতরাচ্ছে। ঈশিতা পরি এগিয়ে আসে আলোর কাছে। সামিন চুপচাপ ঘরের দিকে চলে যায়। ঈশিতা কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে। ব্যথা পেয়েছো ভাবি? লজ্জামাখা এবং যন্ত্রণায় ফ্যাকাশে মুখটা তুলে ঈশিতার দিকে তাকায় না আলো। মাথা নাড়িয়ে ঘরের দিকে যায়। ঈশিতার পরি একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উচ্চ শব্দে হেসে ফেলে। আলো ঘরে ঢুকতে সামিন এক টানে আলোকে আগলে নিয়ে ঘরের ছিটকিনি তুলে দিয়ে নরম গলায় বলে। ব্যথা পেয়েছো? আলো এক ঝটকায় সামিনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রেগে মেগে বলে। না, আমি খুব আরাম পেয়েছি, ছাড়ুন আপনি। সামিন আহ্লাদি গলায় বলে। সরি। আলো কোমরে হাত রেখে কাতরাচ্ছে। সামিন চিন্তিত মুখে আলোকে বিছানায় বসিয়ে দিয়ে বলে। সব ওদের কারণে। আমার ভাই বোনগুলোর কোনো কাণ্ডজ্ঞান নেই বুঝলে। দুপুর টাইমে কেউ টিভি দেখতে আসে? দুপুরে সবাই নিজেদের ঘরে একটু বিশ্রাম নেবে তা না। আলো চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে। ওদের কাণ্ড জ্ঞান নেই নাকি? আপনার কাণ্ড জ্ঞান নেই? আচ্ছা, আপনি কি এই প্রথম আমাকে কোলে তুলেছেন? ওদের সামনে এভাবে ফেলে দিলেন কেন ঢং করে? কাতরাচ্ছে আলো। সামিন আমতা আমতা করে বলে। আগেও কোলে তুলেছি, তবে তখনকার সিচুয়েশন অন্য ছিল। তখন তো রোমান্টিক হয়ে কোলে তুলিনি। আলো কটমট দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে সামিনের দিকে। সামিন নরম গলায় বলে। রাগ করো না প্লিজ, আমি হট ওয়াটার ব্যাগ নিয়ে আসছি। হন্তদন্ত হয়ে জাবির তার মামা কবির আলমগীরের কক্ষে প্রবেশ করে। কবির আলমগীর তখন খাদ্যমন্ত্রীর সাথে ফোন আলাপে ব্যস্ত ছিল। জাবির গম্ভীর মুখে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। জাবির এবং জুই নিঃসন্তান। কবির আর তার স্ত্রীর খুবই আদুরে। কবির জাবিরকে খেয়াল করেছে। খাদ্যমন্ত্রীর সাথে দীর্ঘ ফোন আলাপ শেষ করে কবির জাবিরের দিকে তাকায়। গম্ভীর কণ্ঠে কি হয়েছে তা জানতে চায়। জাবির চেঁচিয়ে বলে ওঠে। মামা, তোমার পোষ্য সামিনিয়াজার কি শুরু করেছে এসব?
আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু ওর খুব খারাপ অবস্থা করে ছাড়বো, ওকে বুঝিয়ে বলো। কি হয়েছে? ঠান্ডা গলায় জানতে চায় কবির আলমগীর। কি করেছে? থানা থেকে এসআই নুরুল ফোন দিয়েছে। ও আর ওর বউ গিয়েছিল থানায় আমার নামে অভিযোগ করতে, আমি নাকি কোন মেয়েকে তুলেছি আমার মাইক্রোতে। হোয়াট? কবির আলমগীর উঠে দাঁড়িয়ে যায়। জাবির বলতে থাকে, ওই সমীর দত্তের কাছে গিয়েছিল। মামা, তোমাকে শুরু থেকে বলে এসেছি ওকে বের করো বের করো, তুমি শুনলে না। এখনো শ্বশুর তোমার কাছা ধরে টান দিচ্ছে, আর ওর বউ আমাকে ফাঁসাতে চাইছে। তুমি ওই শামিন কালসাপটাকে কেন এখনো গলা ধাক্কা দিয়ে বের করছো না পার্টি থেকে? কবির আলমগীর চুপ করে থাকে। জাবির চেঁচাতে থাকে, মেয়র মাই ফুট, ওকে বের করো। গতবার দ্বিতীয় দফায় নির্বাচনের পরে যখন ওর পার্টি থেকে বের হবার কথা ছিল, তখন সবাই দরদ দেখিয়ে রেখেছিলে। এখন বোঝো, বোঝো ঠেলা। আচ্ছা বুঝাবো, আগে বলো তুমি এমন কিছু করনি তো? জাবির থতমত খায়, চেঁচিয়ে বলে, মামা প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাও, আমি দেখছি। আজ এত তাড়াতাড়ি ফিরলেন যে? আলোকে পেছন থেকে আগলে ধরায় সামিনের উদ্দেশ্যে আলো বলে ওঠে। আলোর কানের কাছে মুখ নিয়ে সামিন অস্ফুট স্বরে বলে ওঠে, হঠাৎ খুব চাঁদ দেখতে ইচ্ছে করছিল বাড়িতে এসে। কিন্তু এখন তো অমাবস্যা, চাঁদ কোথায় পেলেন? আলোর কথা শুনে সামিন হেসে ফেলে। আলোর নাক টিপে দিয়ে বলে, তোমার ওই স্টুপিড ধূসর রঙের চাঁদ দেখার আমার কোনো আগ্রহ নেই। আমি যে চাঁদের কথা বলছি তার নাম আলো, আমার আসিয়া। আলো সামিনের দিকে তাকিয়ে বলে, ইস, এসব 90 দশকের বস্তা পচা ডায়লগগুলো মুখস্থ করে রেখেছেন। আপনার ফ্ল্যাটিং স্কিল নেই বললেই চলে মেয়র সাহেব। ভদ্রভাবে প্রেম নিবেদন করেছি। একজন মেয়র কি সরাসরি বউকে বলে দেবে আমি বউটাকে চুমু খেতে এসেছি? এভাবেই তো বলবে, ভদ্রভাবে মার্জিতভাবে। আলো নাজুক মুখটা নামিয়ে রাখে। সামিন থুতনি ধরে মুখটা উঁচু করে বলে, বিশ্বাস করো, তোমাকে এইভাবে লজ্জা পেতে দেখলে আমার বুকে সূক্ষ্ম যন্ত্রণা হয়। আমি মরে যাই এক অদ্ভুত অনুভূতিতে। আলো প্রসঙ্গ পাল্টে বলে, আজ জামিল ভাই আমাকে একটা শাড়ি পাঠিয়েছে, ওনার ছেলেকে যে উপহার দিয়েছিলাম তার রিটার্ন গিফট হিসেবে। বেশ ভালো। আলো একটু থেমে বলে ওঠে, আপনি আমাকে কত কিছু দেন, আমি আপনাকে কিছুই দিতে পারি না, খারাপ লাগে। সামিন হেসে ফেলে, তারপর বলে, দিও কিছু একটা কিনে, দিতে ইচ্ছে করলে। টাকা জমাচ্ছি আপনাকে উপহার কিনে দেব বলে, সস্তা কিছু দেব। দামি কিছু দিতে চাও? সামিন আলোর দিকে তাকিয়ে প্রশ্ন করে। আলো মাথা ঝাঁকিয়ে বলে, আপনার পছন্দ মতো কিনে দিব। কি দেব বলুন? কত টাকা জমিয়েছো এখন পর্যন্ত? 2500 টাকা। কিন্তু আমার যা লাগবে তা তো এই টাকা দিয়ে কেনা যাবে না, অনেক দামি। আলো অবাক হয়ে সামিনের দিকে তাকায়, তারপর বলে, অনেক দামি কিছু? কি সেটা? সামিন তার স্ত্রীকে আগলে নিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলে ওঠে। একটা বাচ্চা। আলো মাথা নিচু করে রেখেছে, দীর্ঘ সময় ধরে এসে চুপচাপ। সামিন আলোর দিকে ঝুঁকে আলোর চোখের দিকে তাকিয়ে বলে, দেবে? অনেক দামি কিন্তু, বলো দেবে? লজ্জায় লাল হয়ে আলো শাড়ির আঁচল চেপে ধরে। সামিন আলোর কপালে একটা চুমু খায়, তারপর ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, স্ত্রী হবার 13তম শর্ত, স্বামী এমন আবদার করলে তা আমলে নেওয়া। আশা করি আপনিও আমলে নেবেন। আলো ছুটে যেতে চাইলেও পারে না। সামিন তার বলিষ্ঠ হাতে আলোকে ধরে রেখেছে। মৃদু স্বরে বলে, লজ্জা পাও, আমার সামনে পাও। তোমার এই লাজুক মুখটা শুধু আমি দেখব। হঠাৎ সামিনের ফোন বেজে ওঠে। পাঞ্জাবের পকেট থেকে ফোন বের করে কানে ধরতেই ওপাশ থেকে সমীর দত্ত বলে ওঠে, একটু থানায় আসতে পারবি ভাবিকে নিয়ে? এখন? কেন, কি হয়েছে? অবাক হয়ে জানতে চায় সামিন। আগে আয়, তারপর বলছি। সমীর ফোন কেটে দেয়। সামিন আলোর দিকে তাকিয়ে বলে, চলো, থানায় যেতে হবে আমাদের। সমীর দত্তের কক্ষে ঢুকে অবাক হয়ে আলো আশেপাশে তাকায়। দুজন মধ্যবয়সী ভদ্রলোক এবং ভদ্রমহিলা বসে আছে। ভদ্রমহিলা শাড়ির আঁচল মুখে চেপে ধরে কাঁদছে। সমীর সামিন আর আলোকে বসতে বলে। সামিন বসে সমীরের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? ওনারা এসেছে মিসিং কমপ্লেন করতে। ওনাদের মেয়ে কাল সন্ধ্যা থেকে মিসিং। আলো আতঙ্কিত মুখে ভদ্রমহিলার দিকে তাকায়। এই ভদ্রমহিলার মনের উপর দিয়ে কি বয়ে যাচ্ছে সে বেশ বুঝতে পারছে। সামিন আলোর দিকে এক পলক তাকিয়ে সমীরের দিকে তাকায়। সমীর বলতে থাকে, ওনার মেয়ে তোর এজেন্সির পশ্চিম বয়েজ কলেজের ম্যানেজমেন্ট বিভাগের গোপাল স্যারের কাছে টিউশন নিতে যেত সন্ধ্যা 6:30 থেকে 7:30। সামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আলোর ধারণা কি তবে ঠিক বলে মনে হচ্ছে? এখনো বলতে পারছি না, এভাবে অনুমানের ভিত্তিতে কিছু করাও যায় না। তবে ওই মেয়ের বান্ধবীর কাছ থেকে একটা ক্লু পেয়েছি।
জাবির মেয়েটাকে বিরক্ত করত। আমার খুব রাগ উঠেছে সামিন। জাবির আমাদের বয়সী, আর ওই মেয়েটা নাম অন্তরা, ইন্টার ফার্স্ট ইয়ারের মেয়ে, বাচ্চা বয়সী। আলো কাপা কাপা গলায় বলে, আমি একটু মেয়েটার ছবি দেখতে চাই। সমীর ছবি দেখায়। আলোর বুকটা মোচড় দিয়ে ওঠে। এই মেয়েটাই ছিল তবে, বাঁচার জন্য আকুতি করছিল এই মেয়েটা। কি ভীষণ মিষ্টি একটা মেয়ে। অন্তরা নামের মেয়েটির মা কাঁদছে। আলো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না সান্ত্বনা দেওয়ার। সমীর সামিনের দিকে তাকিয়ে বলে, তোরা বাড়ি যা, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করব এখন, তবে ভাবিকে আসতে হতে পারে আবারও। আমি কুরিয়ার সার্ভিসের সিসিটিভি ফুটেজ চেক করেছি। ভাবি সত্যি বলছে, ফুটেজে ভাবির মধ্যে অস্থিরতা দেখতে পেয়েছি, তবে মাইক্রো গাড়িটাতে কেউ ছিল কিনা বোঝা যায়নি। মেয়েটাকে সম্ভবত গলির ভেতর থেকে তুলে নেওয়া হয়েছে। সামিন মাথা ঝাঁকায় বলে, এনি টাইম তুই শুধু ফোন দিস। সামিন আর চোখে আলোর দিকে তাকায়। মেয়েটা পুরো রাস্তায় বিষণ্ণ থেকেছে। ঘরে এসেও চুপচাপ। আলোকে টেনে কাছে নিয়ে সামিন নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আলো কাপা কাপা গলায় বলে, খুব খারাপ লাগছে মেয়র সাহেব। বুঝতে পেরেছি আমি। আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সামিন বলে, ওদের মনের মধ্যে এখন কি বয়ে যাচ্ছে বলুন তো? সামিন চুপ হয়ে থাকে। এমন পরিস্থিতির শিকার তো আলো হয়েছিল। মেয়েটা হয়তো বা সেদিনের কথা মনে করে ভয়ে আরো তটস্থ হয়ে আছে। পরম স্নেহে আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, দোয়া করো তুই মেয়েটির জন্য, কিছু হবে না। মনটা কেমন অশান্ত হয়ে আছে আলোর। সামিন বাতি নিভিয়ে দিয়ে আলোকে নিয়ে শুয়ে পড়ে। একটা অচেনা মেয়ের জন্য আলোর অস্বাভাবিক উৎকণ্ঠা দেখে তারও কষ্ট হচ্ছে খুব। মনে মনে সেও প্রার্থনা করছে মেয়েটার যাতে কিছু না হয়। সমীর দত্তের মুখোমুখি বসে আছে কবির আলমগীর। তার সামনে একটা চায়ের কাপ। সমীর ফাইল দেখতে দেখতে বলে, কোনো প্রমাণ যে নেই এমনও তো না, তাই না? প্রমাণ আছে। মেয়েটাকে আপনার ভাগ্নে বিরক্ত করত, উত্ত্যক্ত করত, হুমকি দিত। আর এছাড়া একজন সাক্ষীও পাওয়া গিয়েছে, যার চোখে কিডন্যাপিং এর আলামত ধরা পড়েছে। কে? শামিন ইয়াসারের বউ? ওই মেয়েটা এত উন্মাদ তুমি জানো সমীর? কতটা প্রতিহিংসা হরণ একটা মেয়ে। ওর বাপ আমার কিছু লেগেছে, আর ও অযথা ফালতু কথা রটিয়ে যাচ্ছে, আর এতে মদত দিচ্ছে আমার 500 শামিন। হা, শামিন কত বড় বেঈমান! ওকে তো আমি পরে দেখে নেব। আগে তোমাকে কিছু কথা বলি সমীর। শামিনের কথায় তোমাকে আমি এই থানায় এনেছি। আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু তোমাকে সুদূর বান্দরবন ট্রান্সফার করে দেব। সমীর হালকা হাসে, তারপর বলে, ভগবানের কৃপায় এ পর্যন্ত এসেছি আঙ্কেল। তিনি যদি চান আমার নেক্সট পোস্টিং বান্দরবান হবে, তাহলে আমি খুশি খুশি চলে যাব। কিন্তু এখন আমাকে আমার কাজ করতে দিন। সমীর দত্ত এসবের ভয় পায় না। গভীর রাত, নিস্তব্ধ ও গোটা কলোনি। হঠাৎ ফোনে রিংটোন বেজে উঠতে সামিন চোখ খুলে বুকের উপর থেকে আলোর মাথাটা সরিয়ে বালিশে রেখে হাত বাড়িয়ে বেডসাইডের বাতি জ্বেলে দেয়। ড্রয়ারের উপর থেকে ফোনটা তুলে নিয়ে দেখে আতাউর আলমের ফোন। ফোনটা রিসিভ করতে আতাউর আলম বলে ওঠে, এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু জরুরি কথা ছিল। বলুন। সামিন নিচু স্বরে বলে, আমার ধারণাই ঠিক। পালের গোদা কবির আলমগীর নিজের পকেটে পুরেছে 5.5 কোটি। প্রমাণ হাতে আছে আমার, সামলে রেখেছি। তুমি বলে থানায় পাঠিয়ে দিই, কিংবা উপর মহলে? না, ওগুলো আপনার কাছে রাখুন, আমি সময় মতো চেয়ে নেব। আতাউর আলম কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমার মেয়েটা কেমন আছে? কেমন রেখেছি বলে মনে হচ্ছে? আতাউর আলম হাসে, তারপর বলে, একেবারে ভুলে গিয়েছো আমাদের, খুব হিংসে হচ্ছে। আচ্ছা রাখছি, ঘুমাও। আতাউর আলম ফোন কেটে দেওয়ার 5 মিনিটের মধ্যে কবির আলমগীরের ফোন আসে সামিনের ফোনে। আলোর মুখের দিকে এক পলক তাকিয়ে ফোনটা নিয়ে বারান্দায় চলে যায়। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে কবির আলমগীর বলে ওঠে, দেখিয়ে দিলে আউকাত, পেছন থেকে ছুরি মারা। কিন্তু আমার আফসোস হচ্ছে শামিন, আমি পিঠে ছুরি মারতে তোমাকে তোমার শ্বশুর এবং বউকে ব্যবহার করতে হচ্ছে। ভুল বললেন আঙ্কেল, আমি কাউকে ব্যবহার করে আপনার পিঠে ছুরি মারিনি, ওটা আপনিই করেছেন। 13 কোটি থেকে কয় কোটি পেয়েছেন ভাগে বলুন তো? শাট আপ শামিন, তোমার জন্য আমাকে টানা 3 ঘন্টা থানায় কাটাতে হয়েছে। তোমার ওই স্টুপিড বউয়ের অযথা কৌতূহলের জন্য আমার ভাগ্নেকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আলো কখন ঘুম থেকে উঠে সামিনের পেছনে দাঁড়িয়েছে সামিন টের পায়নি। সামিনের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে লাউড স্পিকার অন করে দেয় আলো। কবির আলমগীর বলতে থাকে, সব সময় তোমাকে একটা সুযোগ দিয়ে এসেছি আমি, আজকেও দিতে যাচ্ছি। তোমার আন্টি তোমাকে খুব পছন্দ করে, তাই শোনো, কাল সকালে বউ নিয়ে এসে আমার কাছে ক্ষমা চাইবে।
এবং থানায় গিয়ে তোমার বউয়ের জবানবন্দি উঠিয়ে নেবে। নয়তো শামিন, মনে রেখো খুব খারাপ হতে চলেছে সামনে, এবং প্রমিস করছি আই উইল প্রয়েব ইউর হোল্ড প্র্যাকটিক্যাল ক্যারিয়ার। মেয়র তুমি 5 বছরের জন্য, তারপর দল ছাড়া ভাত পাবে কোথাও? কোথাও পাবে না। রাজনীতি একটা নোংরা নর্মদমা শামিন, এখানে নামলে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়, বেশি নড়াচড়া করলে গন্ধ ছড়ায়, বিষাক্ত গন্ধ। আলো হুট করে ফোনটা কেটে দিয়ে সামিনের দিকে তাকায়, কাপা কাপা গলায় বলে, তো মেয়র সাহেব কি সিদ্ধান্ত নিলেন? বউকে নিয়ে মাফ চাইবেন? দলে নিজের পজিশন টিকিয়ে রাখতে কত নেতা তো নিজের বউকে বড় নেতার বিছানায় পর্যন্ত পাঠায়। আপনি না হয় মাফি চাইবেন? আলো, ধমকে উঠে সামিন। আলো কাপা কাপা গলায় বলে, সকালের অপেক্ষায় আছি আমি, একটু একটু করে যার প্রতি আস্থা জমছে আমার মনে, যাকে নিজের অনুভূতির রক্ষক ভাবতে শুরু করেছি, আমিও দেখতে চাই সে কি স্ট্রেস নেয়। তার কাছে নিজের পজিশন বড় নাকি একটা অসহায় তুচ্ছ নির্দোষ মেয়ের ন্যায় বিচার দেখতে চাই আমি। ব্রেকফাস্ট টেবিলে সামিন শুধুমাত্র একটা রুটির অর্ধেক এবং কিছুটা সবজি খেয়ে উঠে পড়ে। আলো চুপচাপ পাশে বসে খাচ্ছিল। সামিনকে দেখে বলে, কফিটা খাবেন না? ইচ্ছা করছে না। তুমি খাওয়া হয়ে গেলে ঘরে এসো, কথা আছে। আলো সামিনের মুখের দিকে তাকিয়ে থাকে। সামিন উঠে চলে যায়। কি কথা আছে? সামিন কি তাকে ওই কবির আলমগীরের কাছে ক্ষমা চাইতে নিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে? খাবারটা আলোর গলা দিয়ে নামে না আর। হাত ধুয়ে উঠে পড়ে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে উপরে চলে যায়। ঘরে সামিন বিছানায় চুপচাপ বসেছিল। আলোকে দেখে বলে, চলো। আলো অস্ফুট স্বরে বলে, কোথায় যাব? সামিন উঠে দাঁড়ায়। ওয়ালেটটা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে নিয়ে মৃদু স্বরে বলে, কবির আলমগীরের বাসভবনে। আলো সামিনের দিকে তাকিয়ে থাকে। সামিন আলোর দিকে এক পলক তাকিয়ে বলে, তৈরি হও। আপনি শেষে? কাপা কাপা গলায় বলে আলো চুপ হয়ে যায়। সামিন বলে, এত কথা না বলে তৈরি হও, এরপরে থানায় যেতে হবে আমাদের। কি করবেন? মাফ চাইয়ে থানায় গিয়ে আমার স্টেটমেন্ট উঠিয়ে নেবেন? আমি সেদিন রাতে কিছু দেখিনি, কিছু শুনিনি, সব মিথ্যা। সামিন আলোর দিকে তাকিয়ে বলে, রেডি হও। আলো দীর্ঘ সময় ধরে সামিনের দিকে তাকিয়ে থেকে অভিমানী গলায় মৃদু স্বরে বলে, চলুন, আমি তৈরি। গাড়িতে আলো নিশ্চুপ হয়ে বসে থাকে, দৃষ্টি সামনের দিকে রেখে। সামিন আর চোখে আলোর দিকে এক পলক তাকায়। গাড়ি কবির আলমগীরের বাসভবনের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। লিভিং রুমে কবির আলমগীর তার দলীয় সদস্যদের নিয়ে বসেছিল। দারোয়ান এসে কানে কানে বলে, স্যার, ইয়াসার মির্জা তার ওয়াইফকে নিয়ে এসেছেন। কবির আলমগীরের মুখে হাসি ফুটে দলের কর্মীদের দিকে তাকিয়ে গদগদ হয়ে বলে, দেখেছো কত বাধ্য আমার প্রাশ্য শামিন, তোমায় শুধু শুধু ওকে নিয়ে টেনশন করে। তারপর দারোয়ানের দিকে তাকিয়ে বলে, যাও ওদের এখানে আসতে বলো। সামিন আলোর হাত ধরে হাঁটছে। আলো অভিমানী দৃষ্টিতে শুধু তার স্বামীকেই দেখছে। মানুষটাকে কি সে ভুল চিনল? তবে এতটাই ভুল? সামিনকে দেখে কবির আলমগীর একটা প্রশস্ত হাসি দেয়। সামিন আলোর হাত ধরে দাঁড়িয়ে আছে। কবির আলমগীর বলে ওঠে, এসো শামিন, নাস্তা করেছো? তোমার আন্টি আজ মাটন ভুনা আর পরোটা করেছে, তুমি আসবে বলে। খেয়ে দে, তারপর নিজেদের মধ্যে সমঝোতা করব। এসো, বৌমাকে নিয়ে এসো। সমঝোতা মানে? সামিন ঠান্ডা গলায় জানতে চায়। কবির আলমগীর সামিনের দিকে তাকিয়ে বলে ওঠে, এই কয়দিন যা পাগলামি করেছো তার জন্য মাফ চাইতে হবে। অনেকটা ইমেজ নষ্ট করেছো আমার। কে মাপ চাইবে? তোমার বউ। সামিন বাঁকা হাসি হেসে বলে ওঠে, মাফ? আমার বউ কারো কাছে মাপ চাইবে না। আলো সামিনের দিকে মাথা তুলে তাকায়। কবির আলমগীর শীতল চোখে তাকিয়ে আছে। সামিন বলতে থাকে, না, আমার বউ কারো কাছে মাপ চাইবে না, স্টেটমেন্ট উঠিয়ে নেবে। ও যা দেখেছে শুনেছে সবটা সত্যি, ও সেভাবেই সাক্ষী দেবে। শামিন, তুমি কিন্তু। বললাম না আমার বউ কারো কাছে মাপ চাইবে না? কথা কি কানে যায়নি? চেঁচিয়ে ওঠে সামিন। দলীয় কর্মীরা সবাই আতঙ্কিত মুখ নিয়ে সামিন ইয়াসারের হিংস্র মুখটার দিকে তাকিয়ে আছে। জাবির তেরে আসে, দাঁত খিচিয়ে বলে, তুই মামার সাথে এভাবে কথা বলছিস? ওখানেই দাঁড়িয়ে যা, পুঁতে ফেলবো আমি। ধমকে বলে ওঠে সামিন। জাবির দাঁড়িয়ে পড়ে। সামিন কবির আলমগীরের দিকে তাকিয়ে তেজি কণ্ঠে বলে ওঠে, আমার বউ তার স্টেটমেন্ট ফিরিয়ে নিয়ে মাপ চাইবে না, কারণ মেয়েটির সন্ধান পাওয়া গিয়েছে। আপনার গুণধর ভাগ্নের গাজীপুরের ফার্ম হাউস থেকে উদ্ধার করা হয়েছে তাকে। মেয়েটা বর্তমানে পুলিশ হেফাজতে
আর 10 মিনিটের মধ্যে পুলিশ আসছে আপনার ভাগ্নেকে অ্যারেস্ট করতে। কবির আলমগীর জাবিরের দিকে তাকায়। জাবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সামিন কবিরকে বলতে থাকে, কি যেন বলেছিলেন কাল রাতে? দল থেকে বের করে দিবেন, হ্যান করবেন, ত্যান করবেন। আপনার নামে তো কেস ফাইল হচ্ছে আঙ্কেল, আগে নিজের গদি সামলান। কিছুক্ষণ চুপ থেকে সামিন বলে ওঠে, নিয়ে যাচ্ছি আমি আমার বউকে দিয়ে পুনরায় সাক্ষী দেয়াতে। কারো বুকের পাটা থাকলে সে যেন সামিনের বউকে কিছু করে। কবির আলমগীর উঠে দাঁড়িয়ে যায়। সামিন আলোর হাত ধরে যেভাবে টানতে টানতে নিয়ে এসেছিল সেভাবেই টানতে টানতে নিয়ে চলে যায়। পুরো রাস্তায় আলো সামিনের দিকে তাকিয়েছিল। সামিন গম্ভীর মুখে ড্রাইভ করছিল। থানায় গিয়ে লিখিত বক্তব্য দিয়ে বেরিয়ে সোজা বাড়িতে যায় তারা। ঘরে ঢুকে দরজা বন্ধ করে সামিন আলোর দিকে তাকায়। গম্ভীর কণ্ঠে জানতে চায় সামিন, কি ভেবেছিলে বউকে দিয়ে মাপ চাওয়াবে সামিনিয়া স্যার? আলো চুপ করে থাকে। সামিন বলতে থাকে, আমার ভেবে খারাপ লাগছে তুমি এটাই বিশ্বাস করেছিলে। কাল রাতে থেকে ঠেস মেরে মেরে কত কথা শুনিয়েছো আমায়। সরি। আলো অস্ফুট স্বরে বলে ওঠে। সামিন ধমক দিয়ে বলে, কিসের সরি? দুম করে যা মুখে আসবে বলে দেবে, তারপর আবার সরি? দরকার নেই তোমার সরির। রাগে কাঁপতে কাঁপতে সামিন বারান্দায় চলে যেতে নিলে আলো সামিনের হাত ধরে টানে। সামিন মুখ ঘুরিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কি? কিছু বলতে চাচ্ছি আপনাকে মেয়র সাহেব। সামিনের চোখের দিকে তাকিয়ে আলো অস্ফুট স্বরে বলে ওঠে। সামিন তাকিয়ে আছে বলে, বললাম তো সরি বলতে হবে না, আপনার 7 খুন বরাবরই মাফ। আলো কয়েক মুহূর্ত চুপ করে থেকে মাথা নাড়িয়ে বলে, না, অন্য কিছু বলবো। তারপর আলো যে কাজটা সচরাচর করে না সেটাই করে ফেলে। শক্ত করে সামিনকে জড়িয়ে ধরে। সামিনের বুকে মুখ গুজে মৃদুস্বরে বলে ওঠে, আজ একটা কথা না বললেই নয় মেয়র সাহেব। কথাটা হচ্ছে, শিরায় শিরায় রক্ত, আমি ইয়াসার ভাইয়ের ভক্ত। স্যার, আপনার জামাই এসেছে। আতাউর আলম কলম থামিয়ে দেয়। মাথা তুলে তার জুনিয়রের দিকে তাকায়। জুনিয়র বলতে থাকে, আপনার জামাই মানে মেয়র এসেছে। ঠিক আছে, ভিতরে আসতে বলো। জুনিয়র চলে যায়। কিছুক্ষণ পরে সামিন ভেতরে ঢুকে আশেপাশে তাকিয়ে সবকিছু দেখতে থাকে। আতাউর আলম বলে ওঠে, বসো। সামিন একটা চেয়ার টেনে বসে পড়ে। আতাউর আলম বলে, কি খাওয়াবো মেয়রকে? চা না কফি? দেখো, জামাই হিসাবে আপ্যায়ন পেতে হলে তোমাকে আমার বাড়িতে যেতে হবে। 1 কাপ কফি। আতাউর আলম কফি আনতে বলে পিয়ন ছেলেটাকে। তারপর সামিনের দিকে তাকিয়ে বলে, রিটায়ারমেন্টের পরে এত ভালো একটা চাকরি পেয়ে যাবো তা তো আশা করিনি। সামিন ঘরের আশেপাশে তাকিয়ে বলে, কাজটা কি আপনার? কাজ সামান্য, ছেলেপুলেরা চারদিক থেকে খবর এনে দিবে, আমি সাজিয়ে লিখবো। কফি এসে যায়। সামিন কফিতে চুমুক দিতেই আতাউর আলম বলে ওঠে, 13 কোটির তদন্ত এখনো চলছে। এই দেশে বিচার ব্যবস্থা দেখলে ইচ্ছা করে উগান্ডা যায়। প্রমাণ সব হাতে, অথচ বিবিআই কানা কানা করছে কবিরের থেকে টাকা পয়সা খেয়েছে কিনা। যাই হোক, ওর পদত্যাগটা আমাকে শান্তি দিয়েছে। এখন তোমার চাচার মতো কানাডায় যাওয়া ছাড়া আর কোনো গতি নেই। তাই ইলেকশন নাকি কিছু ভাবলে মাসখানেক হয়ে গিয়েছে। বুঝতে পারছি না, আমি কনফিউজড আসলে। আমার মতো তোমার এমপি ইলেকশনে লড়া উচিত। জনগণ তোমাকে খুব করে চায়। একটু থেমে আতাউর আলম বলতে থাকে, তুমি রাজনীতির জন্য উপযুক্ত, আমি উপযুক্ত। এসবে লেখালেখিতে সবাইকে সব জায়গায় মানায় না। আমার নির্বাচন করার সিদ্ধান্তটা ভুল ছিল। সামিন চুপ। আতাউর আলম বলে ওঠে, যাই হোক, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তোমায়। তুমি আমার মেয়েটাকে বেশি লাই দিও না। ভালোবাসো ঠিক আছে, তবে ওর মতো অপ্রতিরোধ জেদি মেয়েকে মাথায় ওঠানো ঠিক না। আমি লাই দিয়ে অনেকবার বিপদে পড়েছি, তুমিও পড়বে। ওর চালচলনে একটু লাগাম টানো। সামিন হেসে ফেলে। কিছুক্ষণ হেসে বলে ওঠে, আপনি লাই দিয়ে বিপদে পড়েছেন, ওকে বিপদ থেকে রক্ষা করতে পারেননি, সেটা বাবা হিসেবে আপনার ব্যর্থতা। আমি ওকে কোনো বিপদে পড়তেই দেব না, সেটা স্বামী হিসেবে আমার আত্মবিশ্বাস। আতাউর আলম ম্লান হেসে বলে, খোসা মারছো? মোটেও না। মাথা ঝাঁকিয়ে বলে সামিন। আতাউর আলম বলে, যাই হোক, তোমার শাশুড়ি মা টেনশন করে সব সময়, তাই তোমাকে বলা। দ্য গ্রেট সাহসী সাংবাদিক আতাউর আলমের ছেলে মেয়ের বেলায় খুবই ভীত। মজার ছলে সামিন বলে। আতাউর আলম কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, সাহসী সাংবাদিকরাও কখনো কখনো ভীতু হয়ে যায়। এটা তুমি এখন বুঝবে না, যখন বাবা হবে তখন বুঝতে পারবে। কথাটা শুনে সামিন লজ্জায় গদগদ হয়ে যায়। মনে মনে বলে, আমি তো সেটা বোঝার জন্য হলেও বাবা হতে চাই শ্বশুর বাবা। আপনার পাষণ্ডী মেয়ে তো আমার চাওয়ার কোনো দাম দিচ্ছে না, সব সময়
স্বামীর থেকে এক লাইন বেশি বোঝে এই মেয়ে। খোলা চুলে হাত বুলিয়ে সামিন বলে ওঠে। আসিয়া। কয়েক মুহূর্ত পরে আলো অস্ফুটে বলে। হুম। সামিন বিরক্ত ভঙ্গিতে বলে। তখন থেকে হু হা কি করছো? আলো কোনো জবাব দেয় না। তার হাতে একটা গিফট বক্স। সামিন উঠে বসে আলোর হাতের দিকে তাকিয়ে বলে, এটা কি? ফুয়াদ ভাইয়া দিয়েছে আমাকে। গিফট বক্সটা খুলে আলো অবাক হয়ে তাকিয়ে থাকে একটা শোপিস, সাথে একটা চিঠি। চিঠিতে লেখা, ফুয়াদের তরফ থেকে এক উগ্র মেজাজি দম্পতিকে উপহার। ঝগড়াঝাটি মারামারি যাই করো না কেন দুজনে এটা কখনো ভেঙে ফেলো না, খবরদার। চিঠি পড়ে খিলখিল করে হাসছে আলো। আলোর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে সামিন। আলো হাসি থামিয়ে বলে ওঠে, এই ফুয়াদ ভাইয়াকে একটা রিটার্ন গিফট পাঠাতে হবে না মেয়র সাহেব? সামিন আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলোকে কাছে টেনে নেয়, বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নরম গলায় বলে, সবাইকেই রিটার্ন গিফট পাঠাচ্ছ দেখছি। এই যে আমি এত গিফট দিয়েছি, আমার রিটার্ন গিফট কবে পাবো শুনি? আলো লজ্জিত ভঙ্গিতে বলে, সত্যি আপনার গিফটের পরিবর্তে কিছু দেয়া হয় না। নেক্সট মান্থের স্যালারি পেয়েই দেব। একটা একটা করে সবগুলো রিটার্ন গিফট দেব। এই আলো কখনো কারোর ঋণ রাখে না মেয়র সাহেব। বাবা সবকিছু ফেরত দেবে? নাটকীয় ভঙ্গিতে বলে সামিন। মাথা নাড়ায় আলো। গিফটের বদলে রিটার্ন গিফট দেবে না হয় বুঝলাম, আর ভালোবাসার বদলে? সামিন আলোর চোখে চোখ রেখে বলে। আলো অস্ফুট স্বরে বলে, সেটাও তো ফেরত দেওয়ার চেষ্টা করছি মেয়র সাহেব। আর আদরের বদলে? আলো মাথা নিচু করে ফেলে। সামিন তাকে কাছে টেনে নিয়ে বলে, আদরের বদলে একটা বেবি দেয়া যায় না? আলো সামিনের মুখ চেপে ধরে বলে, চুপ করুন। সব সময় এমন অসভ্য অসভ্য কথা শুনতে ইচ্ছে করে না আমার। সামিন আলোর দিকে তাকিয়ে থেকে তার মুখটা থেকে হাতটা সরিয়ে দিয়ে বলে, অসভ্য কথা কই বললাম? আচ্ছা ঠিক আছে, ভদ্রভাবে, মার্জিতভাবে, সুশীলভাবে বলছি। এতটুকু বলে সামিন থামে, তারপর গলা খাকারি দিয়ে বলে ওঠে, প্রিয়তমা বউ, আমার চক্ষু শীতলকারিণী, আমার আসিয়া, আমি নিজের জীবনে পরিপূর্ণতা আনিবার লক্ষ্যে আপনার গর্ভস্থলে 10 মাসের জন্য আমার একটি কন্যা সন্তান রাখিতে চাই। অনুগ্রহপূর্বক যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি খুবই বাধিত থাকিতাম। আলো শাড়ির আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে বসে আছে। সামিন তাকে কাছে টেনে ঘোর লাগা কণ্ঠে বলে, হয়েছে, ভদ্রতা বজায় থেকেছে। এখন আমার কথাটা একটু ভেবে দেখেন। প্রমিস করছি 10 মাস পরে আমি বা আমার মেয়ে আপনাকে একটুও জ্বালাবো না। আলো চুপ করে থাকে। স্বামীর বুকে মাথা রেখে কয়েক মুহূর্ত সময় নিয়ে বলে, কিন্তু আমি একটু সময় চাচ্ছি। সামিন একটা দীর্ঘশ্বাস ফেলে কাতর কণ্ঠে বলে, এতেও অপেক্ষা করাবে? আমি আর কত ধৈর্য ধরবো? আলো নিশ্চুপ। সামিন আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ব্যাপার না, অপেক্ষার ফল সুমিষ্ট হয়। দরজায় ধাক্কা পড়ে হঠাৎ। আলো সামিনের বুক থেকে মাথা তুলে সামিনের দিকে তাকায়। সামিন উঠে বসে। ইলহাম বাইরে থেকে জোরে জোরে ডাকতে থাকে। সামিন বিরক্ত ভঙ্গিতে বলে, বয়স 29 বছর হয়ে গিয়েছে, এখনো ওর কাণ্ডজ্ঞান হলো না। কেমন বেয়াদব দেখো। আলো চোখ রাঙিয়ে বলে, এইভাবে বলছেন কেন? কোনো সমস্যা হয়েছে হয়তো? কথাটা বলে আলো চুলে খোপা বেঁধে নিয়ে উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজার বাইরে ইলহাম দাঁড়িয়ে আছে, তার পেছনে ঈশিতা। সামিন উঠে দাঁড়ায়, অবাক হয়ে বলে, কি হয়েছে? ঈশিতা কাঁদছে কেন? তোমার আদরের বোন আবার সেই ছেলের সাথে রেস্তোরাঁয় দেখা করেছে, আর আমাদের সাথে কি বলেছিল রিলেশন নেই, বেয়াদব মেয়ে একটা। ঈশিতা চুপচাপ দাঁড়িয়ে আছে। সামিন ঈশিতার দিকে তাকায়। ইলহাম বলতে থাকে, ওর ফোনটা কেন নিয়ে নিলে না? যারা বোঝালেও বুঝতে চাইবে না তাদের সাথে এমনটাই করা উচিত। সামিন ঈশিতার দিকে তাকিয়ে বলে, ফোন দে। ঈশিতা ফুপিয়ে কেঁদে উঠে বলে, ভাইয়া। সামিন ঈশিতার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সজোরে মেঝেতে ছুঁড়ে মারে। আলো চমকে ওঠে। ঋতু এসে ঈশিতার পাশে দাঁড়ায়। ইসমাম নিজের ঘর থেকে বেরিয়ে আসে। সামিন হুট করে যে কাজটা কখনো করেনি সেই কাজটাই করতে যায়। আলো গিয়ে সামিনের হাত ধরে ফেলে, চেঁচিয়ে বলে ওঠে, ছোট বোনকে শাসন করবেন, ঠিক আছে, আপনার অধিকার আছে। তাই বলে আমার আর ঋতুর সামনে এভাবে ওর গায়ে হাত তুলতে চাইবেন? আমরা কে? ঈশিতা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। সামিনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আলো। ইলহাম বলে ওঠে, ওকে একবার আর দুইবার বুঝিয়েছি আমি আর ভাইয়া। কি জানি কি দেখেছি ওই ছেলেটার মধ্যে, কি যোগ্যতা ওই ছেলের, শুধু চেহারা সুন্দর। আলো ইলহামের দিকে তাকায়। সামিন বলে ওঠে, ওই ছেলেকে ডেকে আন। কতটা সাংঘাতিকভাবে এত বড় একটা মেয়ের ব্রেইন ওয়াশ করেছে নিজের সিম্পলিসিটি দেখিয়ে।
খুবই প্রো লেভেলের লোক, ওর সাথে আমি বোঝাপড়া করতে চাই। ইসমাম এগিয়ে এসে বলে, ভাইয়া, ছেলেটার সাথে আমি পার্সোনালি কথা বলেছি, আমার খারাপ মনে হয়নি। সামিন কটমট দৃষ্টি দিয়ে ইসমামের দিকে তাকায়, রাগী গলায় বলে, তুই মানুষ চিনিস? মানুষ চিনলে তো আজ কোনো মেয়ে তোকে ঠকিয়ে যেত না। তুই চুপ কর। আলো মাথা নিচু করে ফেলে। ইসমাম কয়েক মুহূর্ত সামিনের দিকে তাকিয়ে থেকে চলে যায় নিজের ঘরে। সামিন দ্রুত পায়ে নিজের ঘরে ঢুকে আলো সামিনের পিছু পিছু যায়। বিছানার একপাশে চুপচাপ বসে পড়ে সামিন। কপালে চিন্তার ভাঁজ পড়েছে তার। আলো এগিয়ে গিয়ে রাগী গলায় বলে, এটা তখন কি করতে যাচ্ছিলেন আপনি? হ্যাঁ, আমরা ঈশিতা আপুর ভাবি হলেও ঈশিতা আপুর থেকে বয়সে ছোট। ঋতু তো অনেকটাই ছোট। আমাদের সামনে ওর গায়ে হাত তুলতে যাচ্ছিলেন। সামিন চুপ করে থাকে। আলো পাশে বসে বলে, সমস্যা কোথায়? ওই ছেলের মধ্যে সমস্যা কি? শিক্ষিত, দেখতে শুনতে ভালো, এখন তো মোটামুটি ভালো চাকরিও করছে, সব দিক থেকে ভালো। ছেলে গরিব পরিবার থেকে উঠে এসছে, এটাই আপনার চোখে দিচ্ছে, তাই তো? আচ্ছা, আমি বুঝলাম না, আপনারা গরিব পরিবার থেকে মেয়ে বিয়ে করে আনতে পারলে ঈশিতা আপু কেন পারবে না? সামাজিক অবস্থান শুধু ছেলেদেরই উঁচু থাকতে হবে? ডমিনেট করতে সুবিধা হয় যাতে? সামিন আলোর দিকে তাকিয়ে বলে, আমি তোমায় ডমিনেট করেছি? আলো মাথা নাড়ায়। মুখ ফসকে এমন একটা কথা বলে ফেললো, এখন এই লোক খেপে গেলে সে কি করবে? সামিন উচ্চবাচ্য না করে নিচু গলায় বলতে থাকে, আবেগী কথা বলবে না আলো। বোনটাকে চিরকাল আদরে রেখেছি। ওর এক একটা প্রসাদনী সামগ্রীর দাম জানো? সে কিভাবে মানিয়ে নেবে সবকিছু? এখন আবেগের বশে বুঝতে পারছো না। আলো তাকিয়ে আছে সামিনের দিকে, ক্ষণবাদে বলে ওঠে, সে তো ছোট বাচ্চা মেয়ে নয়, মানিয়ে নিতে হবে ভেবেই তো পা বাড়িয়েছে। এই আলো, প্লিজ চুপ করো। এটা বাংলা নাটক নয়, বাস্তববাদী হও। আবেগী কথা বলো না। অবশ্য তোমাকে বলে লাভ কি? তোমাদের এই বয়সটাই আবেগের। বিরক্ত ভঙ্গিতে বলে সামিন, কি ভাইয়া শান্তকে ডেকেছে কেন? কিসের জন্য? বিছানায় উপর হয়ে শুয়েছিল ঈশিতা। উঠে বসে আলোর দিকে তাকায়। তার ঘরে আলো, ঋতু আর পরি। ঈশিতা পুনরায় চেঁচিয়ে বলে ওঠে, কেন কেন ডেকেছে? শান্ত হও ঈশিতা আপু, বড় ভাইয়া সম্ভবত কথা বলার জন্যই ডেকেছে। পরি নিচু স্বরে বলে। ঈশিতা উঠে দাঁড়ায়, ঋতুর দিকে তাকিয়ে বলে, তোমরা জানো না কেন ডেকেছে? ওদের দুজনের স্বামী স্ত্রী বলনি? ঋতু মাথা নাড়ায়। আলো বলে, সম্ভবত কথা বলতেই ডেকেছে। ভয় পেও না, তোমার ভাইয়া উল্টাপাল্টা কিছু করবেন না। আলো ও স্বামীর সাফাই গাইতে শুরু করে। ঈশিতা একবার আলো আরেকবার ঋতুর দিকে তাকিয়ে বলে, তোমাদের স্বামীদের বিশ্বাস নেই, নিশ্চয় মারবে বলে ডেকেছে। আলো তাকিয়ে আছে ঈশিতার দিকে, পরপর বলে ওঠে, কিছু করবে না। দেখো, এক সময় না এক সময় তাদের মুখোমুখি হতেই হবে, তো সেটা আজই হোক। ঈশিতা ধপধপ করে বিছানার উপর বসে পড়ে। পড়ি আলোর দিকে তাকিয়ে বলে, ভাইয়ার সাথে তুমি গিয়ে কথা বলো না ভাবি, তোমার সব কথাই তো ভাইয়া শোনে। আলো পরির দিকে তাকিয়ে বলে, বলেছি, আমি কথা বলেছি। আমিও চাই তার সামনাসামনি হোক। তোমরা চিন্তা করো না, বাড়াবাড়ি কিছু হবে না, আমি হতে দিব না। ধীরে ধীরে ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে। আলো ঢুকে দরজা চাপিয়ে ঘুরে দাঁড়ায়। সামিন খালি গায়ে আলমারিতে কিছু একটা খুঁজছিল। আলো বলে, কিছু খুঁজছেন? আমার ব্ল্যাক শার্টটা কোথায় রেখেছো? এখানে তো সব তোমার শাড়ি দেখতে পাচ্ছি। আলো এগিয়ে গিয়ে ব্ল্যাক শার্ট বের করে সামিনের হাতে দেয়। সামিন আলোর দিকে এক পলক তাকিয়ে শার্টটা হাতে নিয়ে বলে, খেয়েছো তোমার ননদ? আলো মাথা নাড়ায়। সামিন শার্টটা গায়ে চাপিয়ে বলতে থাকে, না খেলে না খাক। ইসমাম আর ঈশিতা এই দুটো এত জেদি হয়েছে, ওদের বলে দিও ওদের থেকে আমার জেদ কোনো অংশে কম না। আলো এগিয়ে গিয়ে সামিনের ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে তার শার্টের বোতাম লাগিয়ে দিতে দিতে আহ্লাদি গলায় বলে, শুনুন না। সামিন আলোর কথা সুর শুনে আলোর দিকে কয়েক পলক তাকিয়ে একই সুরে বলে, বলুন না। আলো সামিনের চোখে চোখ রাখে, তারপর নরম গলায় বলে, আপনি শান্ত ভাইয়াকে মারবেন না তো? ডেকে আনিয়ে। সামিন আলোর দিকে তাকিয়ে থাকে। কিছু সময় পরে বলে ওঠে, কিছু প্রশ্ন করব, উত্তরগুলো ঠিকঠাকভাবে দিতে পারলে ভালো, নয়তো। আলো চমকে উঠে। সামিন কথাটা খুব কঠিনভাবে বলেছে। গেটের ভিতরে পা রাখতেই শান্ত এদিক ওদিক তাকায়। শান্তিনীরের দারোয়ান রিয়াজ দূরে একটা চেয়ারে বসে তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। শান্ত দাঁড়িয়ে পড়ে রিয়াজের দিকে তাকিয়ে বলে, রিয়াজ ভাই, একটু ভেতরে গিয়ে বলে দেবেন শান্ত এসেছে। ইয়াসার মির্জা আমাকে ডেকে পাঠিয়েছেন। আপনি ভেতরে যান, বলা বলির কিছু নাই। সবাই আপনার জন্য বসে আছে, অপেক্ষা করতেছে আপনার জন্য।
শান্ত ধীর পায়ে এগিয়ে যায় শান্তিনীরে সদর দরজার দিকে। সবাই তার জন্য অপেক্ষা করছে। মানে সবাই বলতে কারা? দরজা ঠেলে ভেতরে ঢুকে করিডোর পেরিয়ে লিভিং রুমের দিকে পা বাড়াতেই শান্ত চুপচাপ দাঁড়িয়ে পড়ে। সামিন তার দিকে শীতল দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। বাড়ির মেয়ে বউরা দোতলা থেকে উকি দিয়ে দেখছে। ঈশিতা চুপচাপ দাঁড়িয়ে আছে তার আতঙ্কিত মুখটা নিয়ে। আলো ঈশিতাকে ফিসফিসিয়ে বলে, টেনশন নিও না, উল্টাপাল্টা কিছু আমি হতে দিব না। ইয়াশার মির্জার মুখোমুখি আমি হব। অন্যের বোনকে তুলে এনে বিয়ে করতে পারে আর নিজের বোনের জন্য ভাইভা বোর্ড বাসায় দু মুখ্য সাপ কোথাকার। শান্ত ভাইয়াকে কিছু বললে আজ আমি ওনার সাথে বোঝাপড়া করব। কণ্ঠে তেজ নিয়ে বলে আলো। সামিন শান্তর পা থেকে মাথা পর্যন্ত দেখে। শান্ত গলার টাই নট ঠিক করে নেয়। অফিসের ফর্মাল পোশাকে এসেছে। তাকে কয়েক পলক দেখে নিয়ে সামিন বলে ওঠে, ঠিক 4টার সময় থাকার কথা ছিল, তুমি তো 10 মিনিট দেরি করে এলে। শান্ত কোনো জবাব না দিয়ে আশেপাশে দেখতে থাকে। সে স্তব্ধ হয়ে গিয়েছে পুরো। লিভিং রুমে সামিন, ইলহাম, ইসমাম ছাড়াও রয়েছে জামিল, ফুয়াদ, রাহাত, আরাফ, রনি, সবুজ, তৌফ এবং দলের সব ছেলেরা। সবাই শান্তর দিকে শীতল চোখে তাকিয়ে আছে। সামিন শান্তর হতভম্ব দৃষ্টি দেখে বলে ওঠে, ঈশিতা শুধু আমার 3 ভাইয়ের বোন না, ওদেরও বোন। ওরাও তোমার সাথে কথা বলবে। শান্ত চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ দেখে একটা ঢোক গিলে নেয়। রূপকথার গল্পে সে 7 ভাই চম্পার কথা শুনেছে, কিন্তু তার পারুলের এতগুলো চম্পা ভাই সে বুঝতে পারেনি। এরা তাকে এখন কি করবে? ভাবি শান্ত, ভাইয়ার মুখটা দেখো, প্রচন্ড ঘাবড়ে গিয়েছে। উৎকণ্ঠা নিয়ে ঋতু নিচের দিকে তাকিয়ে বলে। আলো শান্তর দিকে তাকিয়ে আছে। আল্লাহ জানেন আজ কি হতে চলেছে। ইয়াসার মির্জার এত শীতল ভাব তাকেও চিন্তিত করছে। শান্ত সামিনের দিকে তাকিয়ে নিচু গলায় তাকে সালাম দেয় শুরুতে। সামিন সালামের উত্তর দিয়ে তাকে পুনরায় বলে, তুমি 10 মিনিট লেট। জ্যাম ছিল রাস্তায় ভাইয়া। ঠিক আছে, বসো। শান্তকে বসার নির্দেশ দিয়ে সামিন বসে পড়ে। অন্যরাও সবাই বসে পড়ে। শান্ত তার মুখোমুখি বসে থাকা মানুষটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। যতটা বাজে আচরণ করার কথা সে করছে না। কেমন থমথমে হয়ে আছে মুখটা। লিভিং রুমের প্রত্যেক তাদের পাঞ্জাবি কিংবা শার্টের হাতা গুটিয়ে রেখেছে। কি করার প্রস্তুতি নিচ্ছে তারা? মারবে নাকি শান্তকে? কিন্তু তার জন্য তো ইয়াসার মির্জা একাই যথেষ্ট। এত লোকের কি দরকার? সামিন শান্তর দিকে তাকিয়ে বলে, পানি খাবে? চোখে চশমা ঠেলে শান্ত মাথা নাড়ায়। তৌফ এক গ্লাস পানি এগিয়ে দেয় শান্তর দিকে। গ্লাসটা খালি করে শান্ত এদিক ওদিক তাকায়। ঈশিতাকে কোথাও দেখতে পাচ্ছে না। সে কি করছে এখন? সে বাংলা সিনেমার মতো আটকে রেখেছে নাকি তাকে ঘরে? সামিন শান্তর দিকে তাকিয়ে বলে, তোমার সম্পর্কে বিস্তারিত কিছু কখনোই জানা হয়নি। জেনেছি ভালো পড়াও, মেধাবী, এতটুকুই। পুরো নাম কি? সোহানুর ইসলাম শান্ত। নিচু স্বরে জবাব দেয় শান্ত। সামিনের পাশ থেকে ফুয়াদ বলে ওঠে, দেশের বাড়ি কোথায়? বরিশাল। আগের থেকেও নিচু স্বরে বলে শান্ত। জামিল পাশ থেকে চেঁচিয়ে সামিনকে বলে ওঠে, বরিশাল। ভাই বরিশালের ছেলে। বরিশালের মানুষ চিটার ভাটপার হয় শুনছি। শান্ত অবাক চোখে তাকিয়ে আছে জামিলের দিকে। সামিন জামিলকে থামিয়ে দিয়ে শান্তকে বলে, তোমাকে আমি এখন কিছু প্রশ্ন করব। প্রশ্নের উত্তরগুলো যদি আমার মন মতো হয় তাহলে আমি বিবেচনা করব আমার বোনকে তোমার সাথে বিয়ে দেব কিনা। শান্ত একটা ঢোক গিলে নেয়। চাকরির জন্য ইন্টারভিউ দিতে দিতে শেষ, এখন প্রেমিকার ভাইদের কাছেও ইন্টারভিউ। সামিন ইলহামের দিকে তাকিয়ে বলে, তুই কিছু জিজ্ঞেস করতে চাইলে কর। ইলহাম কপাল কুঁচকে বলে, আমার কিছু জিজ্ঞেস করার নেই, তুমি যেটা জিজ্ঞেস করবে ওটাই আমার জিজ্ঞাসা। সামিন ঘুরে ফুয়াদার দলের ছেলেদের দিকে তাকায়। সবাই সামিনের দিকে তাকিয়ে আছে। সামিন মাথা ঘুরিয়ে শান্তর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তখনই তৌফ বলে ওঠে, ভাই আমি একটা প্রশ্ন করতে চাই। সবাই তৌফের দিকে তাকায়। সামিন বলে ওঠে, আচ্ছা কর। শান্ত তৌফের দিকে তাকিয়ে আছে। তৌফ কণ্ঠে গাম্ভীর্য এনে শান্তকে বলে ওঠে, আপনার চশমার পাওয়ার কত? শান্ত অবাক চোখে তৌফকে দেখতে থাকে। দোতলা থেকে পরি উচ্চ শব্দে খিলখিলিয়ে হেসে ওঠে। সবাই দোতলার দিকে তাকাতে আলো পরির মুখ চেপে ধরে আড়াল হয়ে দাঁড়ায়। পরির মাথায় গাঁটটা মেরে বলে, ইয়াশার মির্জা এমনিতে খেপে আছে, এসব করো না। ইসমাম মাথা তুলে অবাক চোখে পরির বাচ্চা সুলভ আচরণ দেখে। শুধু শুধু ওই মেয়েটাকে সে অস্বাভাবিক বলে না। সামিন তৌফের এমন বেহুদা প্রশ্নে রাগান্বিত হয়ে তাকায় তৌফের দিকে। সামিনের দৃষ্টি দেখে তৌফ মিইয়ে যায়, মিনমিন করে বলে, না মানে চোখের অবস্থাটা জানতে জিজ্ঞাসা করেছি ভাই। ভবিষ্যতে কানা হয়ে গেলে আমাদের ইস্যুর বিপদ। শান্ত সবাইকে দেখতে থাকে। আজ এখানে তার ধোলাই হবে কিনা সে নিশ্চিত না, কিন্তু এরা সবাই যে তার মান সম্মানের পিন্ডি চটকাবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সামিন গলা খাকারি দিয়ে বলে ওঠে, আমার বোনকে পছন্দ করেছো কেন? সুন্দরী এবং বড়লোক বাড়ির মেয়ে,
এই দুটো কারণ বাদে কোনো কারণ থাকলে বলো। শান্ত 2 মিনিট চুপ করে থেকে বলে ওঠে, সে খুবই কাইন্ড হার্টেড এবং বোকা। এক্স্যাক্টলি, আমার বোন বোকা। আর তোমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর ছেলেদের কাছে সুন্দরী, ভালো মানুষ, বোকা, বড়লোক মেয়েরা হচ্ছে একটা জ্যাকপট। ওই যে ওকে দেখছো, ও আমার বন্ধু ফুয়াদ, খুবই বড়লোক পরিবারের ছেলে। ওর বড় আপুও ভালোবাসে তোমার মতো একজন মধ্যবিত্ত পরিবারের ছেলেকে বিয়ে করেছিল, যারা আপুকে সবসময় মই হিসেবেই দেখেছে। আলো দোতলার রেলিং ধরে কপাল কুঁচকে নিচতলার লিভিং রুমে সামিনের দিকে তাকিয়ে আছে। খুবই বিরক্ত হচ্ছে সে তার মেয়র সাহেবের উপর। এই লোকটা অবিকল বাংলা সিনেমার বড়লোক চৌধুরী সাহেবদের মতো আচরণ করছে। সেই ঈশিতার দিকে তাকিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, তোমার ভাইয়া কি বাংলা সিনেমা দেখতে প্রচুর? ঠিক বলেছ ভাবি, হয়তোবা দেখতেন। দেখো কেমন গাম্ভীর্য নিয়ে দাঁড়িয়ে আছে, চৌধুরী সাহেবদের মতন, শুধু গায়ে স্যুট আর হাতে পাইপটা নেই। আচ্ছা, শান্ত ভাইয়ের এখন কি বলা উচিত ভাইয়াকে? চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু লোভী নই, এই ডায়লগটা। কথাটা বলে পরি নিজেই হাসতে থাকে। শান্ত চুপ করে দাঁড়িয়ে থাকে। সামিন বলে ওঠে, ভেবো না আমি তোমায় অপমান করছি। আমি শুধু আমার ধারণাটা তোমাকে জানালাম, এবং এখন পর্যন্ত কেউই আমার ধারণা ভুল প্রমাণ করতে পারেনি। তাই আমি আমার বোনকে নিয়ে চিন্তিত। বুঝতে পেরেছি। শান্ত অস্ফুট স্বরে বলে ওঠে। সামিন বলে, আমার বোন চিরকাল তার পরিবারের লোকজনের কাছ থেকে স্বার্থহীন ভালোবাসা পেয়েছে, এবং ও যা অন্যদের দিয়েছে তাও নিঃস্বার্থ। সেখানে বড় ভাই হিসেবে যদি দেখি কেউ আমার বোনটাকে ক্যালকুলেট করে ভালোবাসছে, তাহলে আমার তাকে মেরে ফেলতে ইচ্ছে করবে। শান্ত নিশ্চুপ। সামিন বলতে থাকে, আমার বোনটা বাসে চড়তে পারে না। অফিস থেকে লোন নিয়ে বাইক কিনেছি। সামিনকে থামিয়ে দিয়ে বলে ওঠে শান্ত, আমার বোন একবেলাও মাছ ছাড়া ভাত খেতে পারে না। আমি মাছ খাই না, আমার ভাগেরটাও আপনার বোনকেই খাওয়ানো হবে। সামিন চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলে ওঠে, এখন একটা কারণ বলো তোমার হাতে আমার বোনকে তুলে দেওয়ার পেছনে। কেন তোমার কাছে আমার বোনকে বিয়ে দেওয়া উচিত? বলো, কেন তুমি উপযুক্ত? কয়েক মুহূর্ত সময় নিয়ে শান্ত বলে, শুধুমাত্র আমি উপযুক্ত এমন কোনো কথা বলছি না ভাইয়া, কিন্তু সম্ভবত আপনার আদরের বোনের ওজন সহ্য করার ধৈর্য আমাকে সৃষ্টিকর্তা দিয়েছেন। সামিন ঘুরে সবার দিকে তাকায়। ফুয়াদ বলে ওঠে, নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমাদের বোন বিয়ে দিতে চায় না কেন জানো? নিম্ন মধ্যবিত্ত পরিবারের মা বাবাদের মানসিকতার জন্য। এদের মনস্তাত্ত্বিক দিকটা অদ্ভুত। এরা মনে করে এরা যেহেতু অতি কষ্টে সন্তানদের বড় করেছে, তাই সন্তানদের উপর শুধুই তাদের অধিকার এবং খবরদারি চলবে। সেখানে ছেলের বউরা বরাবর তৃতীয় পক্ষ তাদের কাছে, তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখে, এবং আস্তে আস্তে এই দৃষ্টিভঙ্গি ভয়ঙ্কর বিষে পরিণত হয়। তুমি ভেবো না এখানে তোমার সামনে দাঁড়িয়ে তোমার প্রেমিকার ভাইয়েরা সব যুক্তিহীন এবং জাজমেন্টাল কথাবার্তা বলছে। সবটাই আমাদের বোনের জন্য আমাদের ইমোশন, ভাইদের ইমোশন। শান্ত কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে, আমাদের কোনো কথাই যুক্তিহীন নয়। আমি আপনাদের ইমোশনকে রেসপেক্ট করি, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমি এতিম। ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছেন। মা অনেক কষ্টে আমাকে বড় করেছে, এবং ছেলে আর ছেলের বউয়ের মধ্যে খবরদারি করার জন্য তিনিও রইলেন না। কিছু মাস আগে তিনিও মারা যান। কথাটা খুবই শান্তভাবে বলে শান্ত। সামিন মাথা তুলে শান্তর দিকে তাকায়। লিভিং রুমে সবাই শান্তর দিকে তাকিয়ে আছে। সবার চোখে মুখে নিমিষে একটা অপরাধবোধ দেখা দিয়েছে। এভাবে একটা লোককে আঘাত করে ফেললো তারা। আলো প্রচন্ড ক্ষেপে যায়, বিড়বিড় করে বলে ওঠে, এভাবে ডেকে এনে এত কথা শোনানো হচ্ছে, আজ এই লোকটার সাথে বোঝাপড়া আছে। সামিন ঘুরে সবার দিকে একবার তাকিয়ে শান্তর দিকে তাকায়, তারপর নরম গলায় বলে, সরি, আমি জানতাম না আসলে, নয়তো এই প্রসঙ্গ তুলতাম না। শান্ত চুপ করে থাকে। সামিন কয়েক মুহূর্ত সময় নিয়ে বলে, এই শহরে কোনো আত্মীয় স্বজন আছে? শান্ত মাথা নাড়ায়। বন্ধু বান্ধব আছে কিছু। তাদের ফোন করে ডেকে নাও, আমি কাজী ডাকছি। একটু পর ঈশিতা আর তোমার রেজিস্ট্রি হবে। শান্তর মনে হলো সামিন তার সাথে মজা করছে। সে বোকার মতো সবার মুখের দিকে তাকাচ্ছে। আলো দোতলা থেকে কয়েক মুহূর্ত সামিনের দিকে তাকিয়ে থেকে ঈশিতার দিকে তাকায়। ঈশিতা থম মেরে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে এক্ষুনি সে নিচে পড়ে যাবে। পড়ি এসে সজোরে একটা চিমটি কেটে দেয় ঈশিতাকে। আনন্দিত গলায় বলে ওঠে, তুমি স্বপ্ন দেখছো না? সামিন ঘরে ঢুকতে আলো ছুটে এসে তাকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মেয়র সাহেব, অনেক থ্যাংক ইউ। সামিন হাসে, আলোর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এত খুশি হচ্ছ মনে হচ্ছে বিয়েটা তোমারই।
আলো মাথা তুলে শামীমের দিকে তাকায়, তারপর বলে, রাজি কেন হয়েছেন এত সহজে বলুন তো? আমার খটকা লাগছে। রাজি কেন হয়েছি তা নিজেও জানি না, হঠাৎ খুব মায়া হলো, মায়া থেকে সিদ্ধান্ত বদলে ফেলেছি। নয়তো আজ উত্তম মধ্যম দিয়ে দিতাম আমার আদরের বোনের দিকে হাত বাড়ানোর অপরাধে। আর এমনিতেও ভাই বোনের ভালোবাসার গল্পে ভিলেন হবার কোনো শখ নেই আমার। এটাও একটা কারণ রাজি হবার পেছনে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।